তাহলে অ্যাকিউট কমপ্লিকেশনস অফ হিমোডায়ালিসিস। তাহলে প্রথম কমপ্লিকেশনস যেটা সব থেকে কমনলি আমরা পাই, ইন্ট্রাডায়ালাইটিক হাইপোটেনশন। ঠিক আছে, আমরা ডায়ালিসিস করতে করতেই দেখি কি পেশেন্টের বিপি কমে যাচ্ছে, আমরা বলি সিস্টারকে তখন বলি যে বিপি কমে যাচ্ছে, বা বিপি কমে গেলে কি হয়, যদি কোনো পেশেন্টের ডায়ালিসিস চলতে চলতে তোমরা তো ওখান থেকে ওয়েস্ট প্রোডাক্টটা বের করছো, আলট্রা ফিল্টার দিচ্ছ, দিতে দিতে যদি দেখা যায় যে পেশেন্টের বিপি কমে গেল, আমাদের প্রেসারটা খুব ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য নর্মাল ফাংশন অফ দ্য বডি। ব্রেনের কাজ, হার্টের কাজ, শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদেরকে প্রপার ব্লাড সাপ্লাই দেওয়া, সেটা তাদেরকে ব্লাড সাপ্লাই দেওয়া মানে কি, তাদেরকে অক্সিজেন দেওয়া, এইটা মেনটেন করাটা খুব জরুরি, তাই তো? তাহলে যদি কোনো পেশেন্টের বিপি যদি ফল করে তাহলে কি হবে, তার ব্রেন ঠিকঠাক রক্ত পাবে না, ঠিকঠাক রক্ত না পাওয়া মানে কি, ব্রেন ঠিকঠাক অক্সিজেন পাবে না, হার্ট ঠিকঠাক রক্ত পাবে না, হার্ট তার মানে কি হবে, মায়োকার্ডিয়াল স্টানিং ফেজে চলে যাবে, হার্টের যে নর্মাল যে মেকানিজমটা, পাম্পিং মেকানিজমটা, সেটা ব্লাড না পেয়ে দুর্বল হয়ে যাবে। তাহলে মেনটেনেন্স অফ দ্য বিপি ইজ ভেরি মাচ ক্রুসিয়াল ইন হিমোডায়ালিসিস। এবার যদি ইন্ট্রাডায়ালাইটিক হাইপোটেনশন ডেভেলপ করে তাহলে কখন আমরা বুঝবো, যে যদি সিস্টোলিক বিপি লেস দেন 90 মিলিমিটার মার্কারি or a abrupt fall in systolic BP 20 or 30 মিলিমিটার মার্কারি, অর্থাৎ যদি হঠাৎ করে সিস্টোলিক ব্লাড প্রেসার 30-এর নিচে নেমে গেল, মানে 30 কমলো, যা ছিল 30 কমে গেল, অথবা যদি এমনি সিস্টোলিক ব্লাড প্রেসার 90-এর নিচে নেমে গেল, তাহলে তোমাকে বুঝতে হবে পেশেন্ট ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশনের দিকে যাচ্ছে। এবারে কি হয় যদি ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন হয়, এখানে লেখা আছে মায়োকার্ডিয়াল ইসচেমিয়া। মায়োকার্ডিয়াল ইসচেমিয়া মানে কি, হার্ট ঠিকঠাক রক্ত পাচ্ছে না। কার্ডিয়াক অ্যারিথমিয়াস মানে কি, হার্টের মাসেল ঠিকঠাক রক্ত পাচ্ছে না, তার ফলে তার রিদম অ্যাবনর্মালিটি হতে পারে। ভাস্কুলার থ্রম্বোসিস মানে কি, যে যখন ব্লাড প্রেসার কমে যাচ্ছে, রক্তের যে স্রোত সেটা কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, ইনক্রিজ চান্সেস অফ ক্লট ফরমেশন, ভাস্কুলার থ্রম্বোসিস। 4 নম্বর কি, যদি ব্রেনে রক্ত কম যায়, লস অফ কনসাসনেস, সিজার মানে খিঁচুনি, অথবা ডেথ। তার মানে ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন যাতে না হয় বা হলে যাতে ঠিকঠাক ট্রিটমেন্ট করা যায়, সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ডায়ালিসিসের সময়। এতগুলো কমপ্লিকেশন হতে পারে না যদি তোমরা ঠিকঠাক ম্যানেজ না করো। এবারে কেন হচ্ছে, এই স্লাইডগুলো আমি পরে দিয়ে দেবো। কেন হচ্ছে ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন, দেখো প্রথমে বলছে ভলিউম রিলেটেড কজ। ভলিউম রিলেটেড কজের মধ্যে প্রথমে হচ্ছে লার্জ ওয়েট গেইন। যখন পেশেন্টের ওয়েট গেইন অনেক বেড়ে যাচ্ছে, আমরা যখন পেশেন্ট ধরো প্রচুর ফুলে এলো, পেশেন্ট বাড়িতে ছাড়লাম, তারপরে পেশেন্ট পরের ডায়ালিসিসে প্রচুর ফুলে এলো, তখন কি হয়, আমাদের একটা টেন্ডেন্সি থাকে জলটা বেশি বের করে দিই, আলট্রা ফিল্টার বেশি বের করে দিই, কেননা বের না করলে তো পেশেন্টের ইডিমা হয়ে আছে, শ্বাসকষ্ট হচ্ছে। সেই জন্য সেইটা করতে গিয়ে অনেক সময় এই ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন হতে পারে। তাহলে লার্জ ওয়েট গেইন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কারণ। 2 নম্বর হচ্ছে শর্ট উইকলি ডায়ালিসিস টাইম। যদি পেশেন্টের ধরো একটা মানে এমন একটা কনজেস্টেড জায়গা যেখানে ফেসিলিটি খুব কম এবং পেশেন্টের বারবার হচ্ছে মানে ডায়ালিসিস দেওয়া যাচ্ছে না, সেই সমস্ত জায়গায় আমরা ধরো সপ্তাহে অল্প ডায়ালিসিস অল্প টাইম ধরে দিচ্ছি। এই ইনএডিকুয়েট ডায়ালিসিস দেওয়ার সময় কি হচ্ছে, যে ডায়ালিসিস দিচ্ছে সে ভাবছে আমি 3 ঘন্টায় সব জল বের করে দেবো, একটা তাড়াহুড়ো করছে, তার ফলে কি হচ্ছে, পেশেন্টের যখনই আলট্রাফিল্ট্রেশন রেটটা বেড়ে যাচ্ছে তখন তার ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশনের চান্সটা বেড়ে যাচ্ছে। 3 নম্বর কি, এক্সেসিভলি লো টার্গেট ওয়েট বা ড্রাই ওয়েট। এই যে টার্গেট ওয়েট বা ড্রাই ওয়েট, এটা দুটো সমান জিনিস নয়। টার্গেট ওয়েট একটা আলাদা জিনিস, ড্রাই ওয়েট একটা আলাদা জিনিস। ড্রাই ওয়েট মানে আমরা কি বুঝি, যে পেশেন্টের শরীরে এক্সেসিভ কোনো ফ্লুইড থাকবে না, এটা হচ্ছে ড্রাই ওয়েট। আর টার্গেট ওয়েট মানে আমরা বলি যে পেশেন্টের ওয়েট, শরীরটাকে পুরোপুরি ড্রাই করবো না, কিছুটা এক্সেস ফ্লুইড আমি অ্যালাউ করব। কেন অ্যালাউ করব, যাতে পেশেন্টের ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন না হয়। বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি এই এক্সেসিভলি লো ড্রাই ওয়েট করি, মানে কোনো পেশেন্টের ধরো অ্যাকচুয়াল ড্রাই ওয়েট হওয়ার কথা 48 কেজি, আমরা টার্গেট ঠিক করলাম 45 কেজি, সেই মতো আমরা বেশি আলট্রাফিল্ট্রেট দিলাম, বেশি জল বের করলাম, তাহলে পেশেন্টের ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ভলিউম রিলেটেড কজ। নেক্সট কজ হচ্ছে কি, ইনঅ্যাডিকুয়েট ভেসোকনস্ট্রিকশন। ভেসোকনস্ট্রিকশন মানে কি, ভেসেলটা সংকুচিত হচ্ছে।
তাহলে ভেসোকনস্ট্রিকশন আমাদের যখন শরীরে হাইপোটেনশন হয় বা জল বেরিয়ে যায়, তখন কি হয়, নেচার ওখানে একটা কনস্ট্রিক্টিং মেকানিজম, মানে যাতে ভেসোকনস্ট্রিকশন হয়ে ব্লাড প্রেশারটা মেনটেন থাকে, এটার একটা জিনিস আমাদেরকে দিয়ে রেখেছে, ক্ষমতা দিয়ে রেখেছে। এটাও এক ধরনের হিমোস্ট্যাসিস। কিন্তু যদি তোমার মেকানিজমটাই উইক হয় তাহলে ভেসোকনস্ট্রিকশন হবে না। তাহলে এই কোথায় কোথায় এই ইনঅ্যাডিকুয়েট ভেসোকনস্ট্রিকশন হবে? একটা হচ্ছে হাই ডায়ালিসিস সলিউশন টেম্পারেচার। যদি টেম্পারেচার, সলিউশনের টেম্পারেচার বেশি থাকে তাহলে তোমার ভেসোকনস্ট্রিকশন হবে না বেশি। 2 নম্বর, অটোনমিক নিউরোপ্যাথি। অর্থাৎ কি, যখন কোনো পেশেন্টের ভেসোকনস্ট্রিকশন দরকার, তার জন্য তাকে কি দরকার, মানে একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দরকার যে গিয়ে ভেসেলটাকে কনস্ট্রিক্ট করবে। যদি সেই নার্ভাস সিস্টেমটাই উইক হয়ে যায় তাহলে ভেসোকনস্ট্রিকশন হবে না। বুঝতে পেরেছো তো? তাহলে এইটাকেই বলছে অটোনমিক নিউরোপ্যাথি, যেটা খুব কমনলি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনস। ধরো পেশেন্টকে আমি অনেক অ্যান্টি হাইপারটেনসিভ মানে প্রেসারের ওষুধ দিলাম, পেশেন্ট খেয়ে তোমার ডায়ালিসিসে এলো। এবার কি, বেশিরভাগ ক্ষেত্রে এই যে ডায়ালিসিসটা হচ্ছে, এই যে হাইপারটেনশনটা হচ্ছে, এই হাইপারটেনশনটা ভলিউম ডিপেন্ডেন্ট হাইপারটেনশন হয়। অর্থাৎ অতগুলো মেডিসিন লাগে না, কিন্তু ভলিউমটা যদি আমি ক্লিয়ার করে দিই তাহলে পেশেন্টের ব্লাড প্রেশার এমনিই কমে যাবে। কিন্তু অনেক ফিজিশিয়ান হয়তো করলো কি, প্রেশারটা দেখলো 200/100, সেই জন্য 3-4 ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন দিল। এবার পেশেন্ট সেগুলো খেয়ে তোমার কাছে এলো, এসে তুমি জল বের করতেই ওর প্রেশারটা অনেকটা কমে গেল। বুঝতে পেরেছো তো? তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন। 4 নম্বর হচ্ছে ইটিং ডিউরিং ট্রিটমেন্ট। ইটিং ডিউরিং ট্রিটমেন্ট মানে কি, মানে ধরো তুমি ট্রিটমেন্ট দিতে দিতে পেশেন্ট খাচ্ছে, অথবা প্রচুর ভরা পেটে ডায়ালিসিসে এসছে। তো ভরা পেটে যদি ডায়ালিসিসে আসে তাহলে, বা যদি বেশি খায়, তাহলে কি হবে, আমি বলেছিলাম কি, যে ওর যে সার্কুলেশনটা বেশিরভাগটাই তোমার ইন্টেস্টিনাল ওয়ালের দিকে চলে যায়। পেরিফেরি কিডনি তখন রক্ত কম পায়, বেশি, ও তো ভরা পেটে এসছে, তো ওর বেশিরভাগ ব্লাডটা চলে গেছে স্টমাকে, খাবারটাকে তো হজম করাতে হবে ইন্টেস্টিনে, কিন্তু কিডনিতে বা পেরিফেরাল যে এগুলোতে, সেগুলোতে ব্লাড বেশি নেই। তাহলে ইটিং ডিউরিং ট্রিটমেন্ট অর এক্সেসিভ হেভি মিল জাস্ট বিফোর দ্য ডায়ালিসিস, এটা ইট ক্যান কজ ইন্ট্রাডায়ালাইটিক হাইপোটেনশন। এছাড়া অ্যানিমিয়া, রক্ত যদি কম থাকে তাহলে তোমার হাইপোটেনশন হতে পারে, ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন হতে পারে। হ্যাঁ, রেঞ্জটা মানে আমরা তো ইউজুয়ালি লেস দ্যান 7 গ্রাম পারসেন্ট যদি হিমোগ্লোবিন হয় তারপরে আমরা ব্লাড ট্রান্সফিউজ করি, এইটুকুই মনে রাখো। আচ্ছা, এবারে হচ্ছে কার্ডিয়াক ফ্যাক্টরস। কার্ডিয়াক ফ্যাক্টরস মানে কি, যদি কোনো পেশেন্টের ধরো হচ্ছে যে হার্টটাই দুর্বল, তার হার্টে, মানে যাদের কিডনি খারাপ তাদের তো হার্টও খারাপ থাকে, ডায়াস্টোলিক ডিসফাংশন, এরকম অনেক অসুখ থাকে, হার্টের যে নর্মাল পাম্পিং মেকানিজম দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে আমাদের হার্ট যদি পাম্প করলে তবেই তো আমাদের সারা শরীরে ব্লাডটা আসে। যদি হার্টই দুর্বল থাকে তাহলে সারা শরীরে ব্লাডটা ফ্লো হবে কি করে? তাহলে তার জন্য ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন হবে। এছাড়া আনকমন কজ যেগুলো, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট, ইনফার্কশন, সেপ্টিসেমিয়া, হিমোলাইসিস, এয়ার এম্বলিজম, অর্থাৎ যেমন ধরো হচ্ছে এই যে কার্ডিয়াক ফ্যাক্টরস, ডায়াস্টোলিক ডিসফাংশনের মতো পেরিকার্ডিয়াম, মানে হার্টের যে দেয়ালটা বাইরের দিকে লেয়ার তৈরি করে, সেই পেরিকার্ডিয়ামে যদি কোনো ডিজিজ থাকে, যেটা কিডনির অসুখে কিন্তু থাকা স্বাভাবিক, পেরিকার্ডাইটিস বলে সেটাকে, তাহলেও হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি কমে যায়। অথবা যদি কোনো পেশেন্টের শরীরে ইনফেকশন থাকে, ইনফেকশনের জন্য ব্লাড প্রেশার কমে, তাহলে সেক্ষেত্রেও ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন হতে পারে। বা পেশেন্টের কোনো হেমারেজ হচ্ছে, অকাল্ট হেমারেজ হচ্ছে, তাহলেও পেশেন্টের ব্লাড প্রেশার কম হতে পারে। তাহলে এই যে কজগুলো বললাম, এই কজগুলো হচ্ছে এই ইন্ট্রাডায়ালাইটিক হাইপোটেনশন এর কজ। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে তুমি কোনো পেশেন্টের ডায়ালিসিস দিয়েছো, তার ব্লাড প্রেশার দেখছো ফল করছে, তাহলে তুমি কিভাবে ট্রিটমেন্ট করতে পারবে? প্রথম ট্রিটমেন্ট যেটা করতে পারবে, পেশেন্টের পজিশন চেঞ্জ বা ট্রেন্ডেলেনবার্গ পজিশন, অর্থাৎ পায়ের দিকটা উঁচু করে দিলে কি হবে, তার যে পেরিফেরাল সার্কুলেশন থেকে ব্লাডটা সেন্ট্রাল সার্কুলেশনের দিকে এলো, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর করতে পারো কি, যে রিডিউসিং দ্য ডোজ অফ আল্ট্রাফিল্ট্রেশন, যে আল্ট্রাফিল্ট্রেটটা দিয়েছো সেটা ডোজটাকে কমিয়ে দাও, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি, স্যালাইন বোলাস, 0.9% নর্মাল স্যালাইন 100 ml তার শরীরে দিয়ে দাও। তাহলে এই ধরনের এছাড়া আমরা আর যেগুলো করতে পারি, যে
এখানে আমরা অনেক সময় ইনজেকশন হাইড্রোকর্টিজনও দিই, ঠিক আছে, করার জন্য, প্রেসারটাকে বাড়ানোর জন্য। তো এই মেকানিজমে আমরা পেশেন্টের প্রেসার বাড়ানোর চেষ্টা করতে পারি। সল্ট পোর অ্যালবুমিন অ্যান্ড আদার হাইপারটনিক সলিউশনস অফার নো অ্যাডভান্টেজ, মানে নর্মাল স্যালাইন ছাড়া আর বাকি অ্যালবুমিনের তেমন কোনো ভিজিবল রোল নেই। ব্লাড ফ্লো রেট শুড নট বি রুটিনলি রিডিউসড টু ম্যানেজ হাইপোটেনশন। অর্থাৎ যেটা বলছে যে আমরা ডায়ালিসিসের সময় আল্ট্রাফিল্ট্রেশন রেটটাকে কমাবো, ব্লাড ফ্লো রেট কমাবো না। ব্লাড ফ্লো রেট কমালে উল্টে পেশেন্টের ডায়ালিসিসটাই ইনঅ্যাডিকুয়েট হয়ে যাবে। বুঝতে পেরেছো? বাড়াতে পারি? হ্যাঁ, বাড়ানোর দরকার নেই। ব্লাড ফ্লো রেট যেটা তোমার অপটিমাম সেটাই রাখবে, কিন্তু তোমাকে ইন্ট্রাডায়ালাইটিক হাইপোটেনশন হলে তোমার পেশেন্টের আল্ট্রাফিল্ট্রেশনটাকেই কমাতে হবে। এবারে হচ্ছে যে যেটা বলছিলাম যে কোনো পেশেন্টের ধরো দেখছো সহজে রেসপন্স করছে না, ইন্ট্রাডায়ালাইটিক হাইপোটেনশন সহজে রেসপন্স করছে না, তাহলে বুঝতে হবে পেশেন্টের কোনো কার্ডিয়াক ইস্যু আছে কিনা, কার্ডিয়াক ইসচেমিয়া বা কার্ডিয়াক ফেলিওর, হার্ট ফেলিওর কিছু আছে কিনা। ইসচেমিয়া মানে হচ্ছে ডিক্রিজ পারফিউশন অফ টিস্যু। মানে পেশেন্টের যে পেরিফেরাল টিস্যু আছে সেটা কার্ডিয়াক টিস্যুও হতে পারে, মাসেল টিস্যুও হতে পারে, ব্রেন টিস্যুও হতে পারে, যা টিস্যু হতে পারে, সেই টিস্যুতে যদি রক্ত সঞ্চালন কম হয় তাহলে সেটাকে বলে ইসচেমিয়া। তাহলে কার্ডিয়াক ইসচেমিয়া মানে হার্টের দেয়ালে যদি রক্ত কম যায় তাহলে সেটাকে বলে কার্ডিয়াক ইসচেমিয়া। যদি কোনো পেশেন্ট ধরো অলরেডি তার হার্টের একটা অসুখ আছে, কার্ডিয়াক ইসচেমিয়া আছে, সেই নিয়ে তোমার কাছে ডায়ালিসিসে এলো, তোমার ইন্ট্রাডায়ালাইটিক হাইপোটেনশন হলো, তাহলে আবার কার্ডিয়াক ইসচেমিয়া সেটা আরও বেড়ে যাবে, যতটা ছিল তার থেকে বেশি বেড়ে যাবে। তার মানে ইসচেমিয়া আগেও থাকতে পারে, ইসচেমিয়া তোমার ডায়ালিসিসে যদি কোনো গন্ডগোল হয় তার জন্য যেটা আগে ছিল সেটা আরও বেড়ে যেতে পারে। তোমাকে এই দুটো মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ম্যানেজমেন্ট করবে। ম্যানেজমেন্টটা তখন প্রথম কথা হচ্ছে আমরা ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশনের যে ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো তো আগে করব, তারপরে বাকি ম্যানেজমেন্টটা কার্ডিওলজিস্ট বা ফিজিশিয়ান বা নেফ্রোলজিস্টকে দেখতে হবে যে ইসচেমিয়া কমানোর জন্য যা যা মেডিকেশন, অ্যানজিওগ্রাফি, অ্যানজিওপ্লাস্টি, বাইপাস সার্জারি, সেই সবের দিকে চলে যাবে। বুঝতে পেরেছো? তোমাকে শুধু এমার্জেন্সিটুকু জানতে হবে যে পেশেন্টের হয়তো অলরেডি কার্ডিয়াক ইসচেমিয়া ছিল, তোমার কাছে ডায়ালিসিসে এসছে, ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন হয়ে গিয়েছে, হাইপোটেনশন হওয়ার ফলে পেশেন্টের ইসচেমিয়া আরও বেড়ে গেছে। বুঝেছো? এছাড়া ইউজ অফ নেজাল অক্সিজেন ইন হাইপোটেনশন প্রোন পেশেন্টস মে বি অ্যানাদার ওয়ে লিমিটিং টিস্যু ইসচেমিয়া অ্যান্ড ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন। মানে হচ্ছে যদি পেশেন্টকে তুমি একটু অক্সিজেন দাও তাহলে কি হবে, যে পেশেন্টের শরীরে ওই যে টিস্যু অক্সিজেন যে কম হয়ে যাচ্ছিল সে কিছুটা অক্সিজেন পাবে। তাহলে তুমি তিনটে ম্যানেজমেন্ট যেটা আগে বলেছিল ওগুলো করবে, প্লাস নেজাল ক্যানুলাতে অক্সিজেন দেবে। আচ্ছা, প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি, এটা যাতে না হয়, আইডিএইচ যাতে না হয়, কিভাবে দেখতে হবে? 1 নম্বর হচ্ছে কারেকশন অফ অ্যানিমিয়া অ্যান্ড হাইপোঅ্যালবুমিনেমিয়া। পেশেন্টের অ্যানিমিয়া এবং হাইপোঅ্যালবুমিনেমিয়া যদি থাকে কারেক্ট করতে হবে। আমরা কি করি, হিমোগ্লোবিন <7 গ্রাম% হলে ওই জন্য ব্লাড দিয়ে ডায়ালিসিস করি। 2 নম্বর কি, ট্রিটমেন্ট অফ হার্ট রিলেটেড কন্ডিশন, মানে কনজেস্টিভ হার্ট ফেলিওর মানে একটা হার্টের অসুখ, হার্ট ফেলিওর হয়ে আছে, তাহলে পেশেন্টের যদি অলরেডি কোনো হার্টের অসুখ থাকে বা হার্টের রিদম ডিস্টারবেন্স থাকে সেটা ডক্টরকে দিয়ে কারেক্ট করতে হবে। 3 নম্বর কি, অ্যাভয়েডেন্স অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস বিফোর ডায়ালিসিস। যদি পেশেন্টের বারবার এরকম আইডিএইচ হয় তাহলে সেই পেশেন্টের যেদিন ডায়ালিসিস করতে আসবে তার আগের দিন সকালের ডোজটা না নেওয়াটাই বেটার। ঠিক আছে? আর 4 নম্বর কি, অ্যাভয়েডেন্স অফ ফুড বিফোর অ্যান্ড ডিউরিং ডায়ালিসিস। অলরেডি বলেছি যে ফুড খেলে কিভাবে প্রেসার ফল করতে পারে ডায়ালিসিসের সময়, তাহলে এটা মাথায় রাখতে হবে। পেশেন্ট শুড বি কাউন্সেল টু অ্যাভয়েড এক্সেসিভ ইন্টারডায়ালাইটিক ওয়েট গেইন। মানে কি, ওই যেটা বললাম যে পেশেন্ট যে একটা ডায়ালিসিস আর 2 নম্বর ডায়ালিসিস দুটোর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপে যেন পেশেন্ট বেশি ওয়েট গেইন না করে। বেশি ওয়েট গেইন করা মানেই তো আমাদের আল্ট্রাফিল্টার দিয়ে বেশি দিতে হবে। তাহলে এই ওয়েট গেইন যাতে না করে তার জন্য কিভাবে তুমি পেশেন্টকে পরামর্শ দেবে, তার জন্য পেশেন্টকে বলতে হবে রেস্ট্রিক্ট সল্ট। সল্ট রেস্ট্রিকশন মানে লবণ খাওয়াটা বন্ধ করতে হবে। লবণ ইজ মোর ইম্পর্টেন্ট দেন ওয়াটার। বুঝতে পেরেছো তো? মানে সল্ট রেস্ট্রিকশন আর ওয়াটার রেস্ট্রিকশন তো দুটোই করছো, কিন্তু সল্ট রেস্ট্রিকশন ইজ ফার মোর ইম্পর্টেন্ট
দেন ওয়াটার রেস্ট্রিকশন। জল ধরে রাখবে। হ্যাঁ, তাই জন্য নুন খাওয়াটাকে পেশেন্টের বন্ধ করতেই হবে। আচ্ছা, আর একটা ড্রাগ যেটা দেওয়া যায় যার নাম হচ্ছে মিডোড্রিন, 5 থেকে 10 মিলিগ্রাম বিফোর ডায়ালিসিস আমরা দিতে পারি যাদের এরকম বারবার আইডিএইচ হচ্ছে। এবারে নেক্সট হচ্ছে, এবারে এটা তো গেল হচ্ছে পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর। এবারে হচ্ছে তোমার ডায়ালিসিস রিলেটেড ফ্যাক্টরস, মানে কি কিভাবে তুমি প্রিভেন্ট করতে পারো। 1 নম্বর হচ্ছে বাইকার্বনেট ডায়ালাইসেট। যদি বাইকার্বনেট ডায়ালাইসেট দাও তাহলে তোমার এই আইডিএইচ এর চান্সটা কমে। 2 নম্বর হচ্ছে ভলিউমেট্রিক কন্ট্রোল অফ আল্ট্রাফিল্ট্রেশন, যেটা অলরেডি বলে দিয়েছি যে তুমি আল্ট্রাফিল্ট্রেট কমাচ্ছ। 3 নম্বর হচ্ছে সোডিয়াম মডেলিং। আমার ডায়ালাইসিস তো বাইকার্বনেট দিই। হ্যাঁ, ওইটা দিয়েই তো আইডিএইচ অলরেডি, ওটা একটা ফ্যাক্টর। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সোডিয়াম মডেলিং। সোডিয়াম মডেলিং মানে কি, প্রথমে তোমরা হাই সোডিয়াম ডায়ালাইসেট সলিউশন দিলে 145 to 155, তারপরে পেশেন্টের যত ডায়ালাইসিস যাবে তত লিনিয়ারলি আস্তে আস্তে কমাতে থাকবে। প্রথম দিকে 145 to 155 করলে, তারপরে আস্তে আস্তে কমিয়ে শেষের দিকে যখন ডায়ালাইসিস ছাড়ছো তখন 135 to 140 করলে। কোন মেশিনগুলোতে 155 করা যায়? কি করবি ওই 155 বা 145 ওই নিপুতে ভালো। হ্যাঁ, এটা করা যায়, এটা সোডিয়াম প্রোফাইলিং বলে। ঠিক আছে, সোডিয়াম প্রোফাইলিং করলে তোমার ডায়ালিসিসের এই ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশনের চান্সটা কমে। আর কুলিং অফ ডায়ালাইসেট, তুমি যদি টেম্পারেচারটা একটু কমিয়ে দাও 35.5 to 37 ডিগ্রি সেলসিয়াস, যদি কুলিং অফ ডায়ালাইসেট করো তাহলে তোমার এই ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশনের চান্সটা কমবে। বুঝতে পেরেছো? এটা মোটামুটি যা যা বললাম সেটাই এখানে লেখা আছে, এগুলো রিক্যাপ করতে হবে পরে। এবারে হচ্ছে ইন্টারডায়ালাইটিক হাইপারটেনশন। এবার আমরা এতক্ষণ বললাম হাইপোটেনশন, এবারে হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন মানে কি, এখানে দেখো বলছে ডায়ালাইসিস ল্যাগ ফেনোমেনন। ডায়ালাইসিস ল্যাগ ফেনোমেনন মানে কি, মানে আমরা জানি যে পেশেন্টের যদি তুমি ডায়ালাইসিস দাও তাহলে পেশেন্টের ভলিউম বেরিয়ে গেল, মানে পেশেন্টের তো বিপি কমার কথা। কিছু কিছু কন্ডিশন আছে যেখানে ভলিউম বেরোনোর সাথে সাথে বিপিটা কমছে না, বিপিটা কমতে একটু টাইম লাগছে, তাহলে এটা কি বলে ডায়ালাইসিস ল্যাগ ফেনোমেনন। এবার কি কি কারণের জন্য এটা তোমার হতে পারে। 1 নম্বর এরিথ্রোপয়েটিন অ্যান্ড আদার এরিথ্রোপয়েটিন স্টিমুলেটিং এজেন্টস অ্যাসোসিয়েটেড উইথ ইনসিডেন্স অফ নিউ অনসেট অর এক্সারবেশন অফ হাইপারটেনশন। আমরা যে ইপো ইনজেকশন দিই, ইপো ইনজেকশন ইজ ভেরি ভাইটাল, কিন্তু এটার জন্য কোনো কোনো ক্ষেত্রে তোমার বাড়তে পারে, বিপি বাড়তে পারে। ঠিক আছে, এছাড়া না না তখন দেওয়ার কথা বলছি না তো, পরেই ওই জন্যই তো পরে দিচ্ছি। এবারে হচ্ছে ইন্টারডায়ালাইটিক হাইপারটেনশন ক্যান বি প্রেসিপিটেটেড বাই ইউজ অফ হাই সোডিয়াম ডায়ালাইসেট। যদি কোনো কারণে আমাদের মিসম্যাচ হয়ে যায়, মেশিনারি প্রবলেম বা ম্যানমেড এরর হয়, তাহলে হাই সোডিয়াম ডায়ালাইসেট যদি তৈরি হয়ে যায় তাহলে পেশেন্টের ইন্টারডায়ালাইটিক হাইপারটেনশন হতে পারে। ইট শুড বি ট্রিটেড ইফ সিস্টোলিক বিপি গ্রেটার দ্যান 180। যদি প্রেসার 180 বেশি বেড়ে যায় তাহলে ইট শুড বি ট্রিটেড। ঠিক আছে, তখন অনকল ডাক্তারবাবুকে বলতে হবে যে পেশেন্টের প্রেসার 180 উপরে হয়ে গেছে সিস্টোলিক। আচ্ছা, এরপরে এটা তো তোমরা প্রায়ই পাও, মাসেল ক্র্যাম্প। কিছু কিছু পেশেন্টের যে মানে শুরুতে একটা পেশেন্ট থাকে ডায়ালিসিস চলাকালীন থাকে সে নয়, ওটাই তো বললাম এতক্ষণ ধরে, ওটাই হচ্ছে ডায়ালাইসিস ল্যাগ ফেনোমেনন একটা আছে। কোনো কোনো ক্ষেত্রে রিফ্র্যাক্টরি ডায়ালিসিস আছে, মানে তুমি ডায়ালিসিস দিচ্ছ কিন্তু বিপি কমছে না, তার সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি আছে, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য পেশেন্টের প্রেসার বেড়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আলট্রাফিল্ট্রেশন ঠিকঠাক হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনগুলো অপটিমাম দেওয়া নেই। এই সমস্ত কারণের জন্য ইন্টারডায়ালাইটিক হাইপারটেনশন হচ্ছে। ঠিক আছে, এবারে হচ্ছে মাসেল ক্র্যাম্প। মাসেল ক্র্যাম্প তো তোমরা প্রচুর পাও। কেন মাসেল ক্র্যাম্প হয়? 4 ইম্পর্টেন্ট প্রিডিসপোজিং ফ্যাক্টর। একটা হচ্ছে হাইপোটেনশন, যদি পেশেন্টের প্রেসার কমে যায় তাহলে মাসেল ক্র্যাম্প হতে পারে। 2 নম্বর হাইপোভলিমিয়া, যদি পেশেন্টের বেশি জল বের করে দাও তাহলে মাসেল ক্র্যাম্প হতে পারে ডায়ালিসিসের সময়। যদি হাই আলট্রাফিল্ট্রেশন রেট দেওয়া হয় তাহলে মাসেল ক্র্যাম্প হতে পারে। এছাড়া লো সোডিয়াম ডায়ালিসিস যদি হয়, ডায়ালিসিস সলিউশন, তাহলে পেশেন্টের মাসেল ক্র্যাম্প হতে পারে। ঠিক আছে, এটা ছাড়া যদি অন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, মানে ধরো ম্যাগনেসিয়াম কম, ক্যালসিয়াম কম, পটাশিয়াম কম, তাহলে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রেও মাসেল ক্র্যাম্প হতে পারে।
তাহলে যদি কোনো পেশেন্টের মাসল ক্র্যাম্প হয় তাহলে বুঝতে হবে কি যে তুমি বেশি জল বের করে ফেলছো, তুমি আল্ট্রাফিল্ট্রেট বেশি দিয়ে ফেলছো, তাহলে পেশেন্টের টার্গেট ওয়েটটাকে তখন বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এখানে যদি মাসল ক্র্যাম্প হয় তাহলে তোমাকে ফ্লুইড ইনফিউজ করতে হবে, এইটুকুই মনে রাখো। বেশি এখানে পরে আমি স্লাইডগুলো দিয়ে দেবো। যদি মাসল ক্র্যাম্প, যদি ধরো ডায়ালিসিসের সময় পেশেন্টের প্রচুর মাসল ক্র্যাম্প হচ্ছে, তাহলে কি করতে হবে, পেশেন্টকে একটু 0.9% স্যালাইন দিয়ে দাও, ঠিক আছে। এছাড়াও এগুলো দেওয়া যায়, বলছে নিফেডিপিন ক্যান বি ইউজড ইন মাসল ক্র্যাম্প, রেইজিং সোডিয়াম লেভেলস টু জাস্ট বিলো দ্য থ্রেশহোল্ড ফর ইন্ডাকশন অফ পোস্ট ডায়ালিসিস থার্স্ট। মানে আমি বললাম কি লো সোডিয়াম ডায়ালিসিস সলিউশন যদি হয় তাহলে মাসল ক্র্যাম্প হতে পারে, তাহলে তুমি একটু সোডিয়ামটা একটু বাড়িয়ে দাও, তাহলে মাসল ক্র্যাম্পটা রিলিভ হতে পারে। কিন্তু মাসল ক্র্যাম্প শুড নট বি ওভারলুক। যদি কোনো পেশেন্টের ডায়ালিসিস চলতে চলতে মাসল ক্র্যাম্প হয়, সেটা যেন ওভারলুক না করে যাও, সেটার জন্য ইমিডিয়েট কারণ তুমি খুঁজে বের করার চেষ্টা করো এবং ইমিডিয়েট ম্যানেজমেন্ট করো, ঠিক আছে। নসিয়া ভমিটিং, দেখবে অনেক পেশেন্টের বমি হচ্ছে। ওভারলুক করে যায় মানে কি হতে পারে? ওভারলুক করে যাওয়া মানে কি, মানে পেশেন্টের মাসল ক্র্যাম্প হচ্ছে, তুমি বললে ও কিছু নয় হতে পারে, বলে দিলে তারপর তুমি ওটার কারণ হয়তো হতে পারে তুমি বেশি আল্ট্রাফিল্ট্রেট দিয়ে ফেলছো, তার ফলে কি হবে, পেশেন্টের হাইপোভলিমিয়া হয়ে হাইপোটেনশন হয়ে যাবে। হাইপোটেনশন হয়ে গেলে তো কত কমপ্লিকেশন বললাম তোমাকে, ব্রেন কাজ করা বন্ধ করে দিচ্ছে, হার্ট কাজ করা বন্ধ করে দিচ্ছে। এছাড়া মাসেল ক্র্যাম্পের সাথে অ্যাসোসিয়েটেড কি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবারই ঘাটতি থাকতে পারে। মাসেল ক্র্যাম্প হয়েই যাচ্ছে, অথচ কেউ ওগুলোকে খুঁজেই দেখছে না, ওর ব্লাডটা টেস্ট করেই দেখছে না যে ওর এইসব ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হয়ে আছে। এগুলো থেকে পরবর্তীকালে হার্টের উপর চাপ পড়ে যেতে পারে, হার্ট অ্যাটাক অ্যারেস্ট হয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? তো এই সাটেল সাইনগুলোকে মিস করা যাবে না, যখনই হবে তোমার ব্রেন জানতে হবে কেন হচ্ছে এবং ব্রেনটা সেই হিসেবে অ্যাপ্লাই করতে হবে। এরপরে হচ্ছে নসিয়া ভমিটিং। নসিয়া ভমিটিং অনেক কারণে হয়, হাইপোটেনশন, ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, ডায়ালাইজার রিঅ্যাকশন, এই তিনটে কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রেই নসিয়া ভমিটিং বেশিরভাগ ক্ষেত্রেই হয়। নসিয়া ভমিটিং মে বি পার্ট অফ ইউরেমিয়া, মানে ধরো তোমার পেশেন্টের ইনঅ্যাডিকুয়েট ডায়ালিসিস তুমি দিচ্ছ এবং পেশেন্টের ঠিকঠাক করে ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরোচ্ছে না, তার জন্য পেশেন্টের নসিয়া ভমিটিং হতে পারে। কিন্তু যদি এটা ছাড়াও পেশেন্টের যদি ইন্টারডায়ালাইটিক হাইপোটেনশন বারবার হয়, যদি পেশেন্টের ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম হয়, অথবা যদি ডায়ালাইজার রিঅ্যাকশন হয়, তাহলেও পেশেন্টের নসিয়া ভমিটিং হতে পারে। হয়তো একটা পেশেন্ট এলো প্রথম ডায়ালিসিস নেওয়ার পরেই পরপর 3-4 দিন আগে ভালো ছিল, হয়েই যাচ্ছে, বমি হয়েই যাচ্ছে, তখন তোমাকে এই কারণগুলো বের করতে হবে। বিশেষ করে ডিডিএস, ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে এবং এটা ভালো করে লিখতে হবে এবং এটা ভালো করে জানতেও হবে যে কি হয় ডায়ালিসিস টেকনিশিয়ানদের। চেস্ট পেইন, ব্যাক পেইন কেন হয়? হিমোলাইসিস, এয়ার এম্বলিজম, পেরিকার্ডাইটিস, অ্যাঞ্জাইনা। যদি কোনো পেশেন্টের ডায়ালিসিস দিতে দিতে বলে না বুকে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, সব সময় ব্যাপারটাকে ওভারলুক করলে হবে না, সব সময় বললে হবে না যে ডায়ালিসিস করছে শুয়ে আছো বলে বুকে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, এরকম বললে হবে না। তোমাকে ইসিজি করে দেখতে হবে যে হার্টের কোনো ইস্যু আছে কিনা। এছাড়া কোনো পেশেন্টের যদি ইন্ট্রাডায়ালাইটিক হিমোলাইসিস হয়, হিমোলাইসিস মানে ব্লাড ভেঙে যাচ্ছে, যদি হিমোলাইসিস হয়, যদি কোনো পেশেন্টের অ্যাক্সিডেন্টালি এয়ার এম্বলিজম হয়ে যায়, যে এয়ারটা টিউবের মধ্যে ঢুকে গেল, সেটা গিয়ে হার্টে চলে গেল, বা যদি কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক হয়, তাহলে কিন্তু তোমার এরকম চেস্ট পেইন, ব্যাক পেইন হতে পারে। ধরো কোনো পেশেন্টের হাইপোভলিমিয়া হয়েছে, তুমি বেশি আল্ট্রাফিল্ট্রেট দিয়ে দিলে, জল বেশি বেরিয়ে গেল, হাইপোটেনশন হয়ে গেল। এবার ওই হাইপোটেনশনের জন্য সব থেকে অ্যাটাক কে করছে? হার্টের ওপর। হার্টের দেয়াল কি পাবে? রক্ত কম পাচ্ছে, তো তার জন্য পেশেন্টের বুকে ব্যথা হতে পারে, বুঝতে পেরেছো? তাহলে সবকটা একটার সাথে একটা কিভাবে ইন্টার রিলেটেড, তোমাকে শুধু মাথাটা খাটাতে হবে, এই সিমটম হলো তার মানে এতগুলো কজ হতে পারে, এটা থেকে এটা হতে পারে, ওটা থেকে ওটা হতে পারে, বুঝতে পেরেছো তো? ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম এত লেখা আছে, আমি এত বলবো না, আমি সংক্ষেপে বলছি। ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম মানে হচ্ছে যে আমাদের শরীরে একটা অসমোলারিটি থাকে, সিরাম অসমোলারিটি। যদি তুমি এই অসমোলারিটির হঠাৎ করে চেঞ্জ করে দাও, তাহলে আমাদের বডির সব অর্গ্যান একসাথে সেটা অ্যাডাপ্ট করতে পারে না, বুঝতে পেরেছো? ধরো কোনো পেশেন্টের হাই ইউরিয়া, সে ইউরিয়া প্রচুর নিয়ে তোমার কাছে ডায়ালিসিস করাতে এলো, তুমি কি করলে? তার
পুরো এমন ডায়ালিসিস দিলে তার সব ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরিয়ে গেল, হ্যাঁ aldehyde। ইউরিয়া কমে গেল, কমে যাওয়ার পরে কি হচ্ছে তার ইউরিয়াটা অনেকটা কমে গেল। কিন্তু এই যে কমে যাওয়াটা যদি হঠাৎ করে হয় তাহলে কি হবে, সিরাম অসমোলারিটিটা কমে গেল, সিরাম অসমোলারিটি তো কমে গেল, কিন্তু ব্রেনের যে সেলের মধ্যে যে অসমোলারিটি সে তো আর কমলো না। তাহলে দুদিকে ব্রেনের সেলের মধ্যে অসমোলারিটি এক, আর বাইরে সিরার মধ্যে প্লাজমার মধ্যে অসমোলারিটি আর এক। এই যে ইকুইলিব্রিয়াম মিসম্যাচ হলো, মিসম্যাচ হওয়ার ফলে কি হবে, বাইরের থেকে জল সেটা সেলের মধ্যে ঢুকে পড়বে, সেলের মধ্যে ঢুকে পড়লে কি হবে, সেলটা সোয়েলিং হয়ে যাবে, হয়ে রাপচার হয়ে যাবে। তার মানে এই জায়গাটা, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম। এই ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম তোমার দুরকম হতে পারে, একটা হতে পারে আর্লি ম্যানিফেস্টেশন বা সাটেল ম্যানিফেস্টেশন, মানে খুব একটা কিছু হচ্ছে না কিন্তু পেশেন্টের নসিয়া, ভমিটিং, রেস্টলেসনেস, হেডেক, মানে পেশেন্ট বমি করছে, পেশেন্টের মাথাটা যন্ত্রণা করছে, পেশেন্টের একটা মানে মনে হচ্ছে খারাপ লাগছে, এই যে সিমটমগুলো এটা হতে পারে আর্লি সিমটমস অফ ডিডিএস। যদি এটা অ্যাডভান্সড হয়ে যায়, মোর সিরিয়াস হলে কি হবে, পেশেন্টের সিজার্স, অবটান্ডেশন, কোমা। সিজার্স মানে খিঁচুনি, তাহলে পেশেন্ট খিঁচুনি হয়ে কোমায় চলে যেতে পারে, বুঝতে পেরেছো? তাহলে ডিডিএস তোমার তুমি ডায়ালিসিস করছো, পেশেন্ট বলছে আমার মাথাটা কিরম হচ্ছে, আমার কিরম বমি পাচ্ছে, বমি করেও ফেললো, তুমি বললে ও কিছু নয় গ্যাস হচ্ছে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা ডিডিএস হচ্ছে কিনা, বুঝতে পেরেছো? এবারে হচ্ছে কেন হয়, কারা রিস্ক ফ্যাক্টর, এক হচ্ছে ইয়াং এজ, তারা হচ্ছে হাই রিস্ক, সিভিয়ার ইউরিমিয়া, র্যাপিড অ্যান্ড মার্কড ইন্টারডায়ালাইটিক ফলস ইন ইউরিয়া, লো ডায়ালাইসেড সোডিয়াম অ্যান্ড প্রি এক্সিস্টিং নিউরোলজিক্যাল, যাদের অল্প বয়স তাদের বেশি হয়, যাদের শিশু একটা পেশেন্টের 402 ইউরিয়া ছিল। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমায় সাবধানে থাকতে হবে, তাকে প্রথম দিন 2 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা, তারপরের দিন আস্তে আস্তে ধাপে ধাপে বাড়াতে হবে, ধাপে ধাপে ব্লাড ফ্লো রেট বাড়াতে হবে, ধাপে ধাপে আল্ট্রাফিল্ট্রেট বাড়াতে হবে, বুঝতে পেরেছ? তাহলে এগুলো ছাড়াও যদি পেশেন্টের অলরেডি ব্রেনের কোনো অসুখ থাকে, প্রি এক্সিস্টিং নিউরোলজিক্যাল ডিজিজ যদি থাকে, তাহলেও তাদের চান্সটা আরো বেড়ে যায় ডিডিএস। মানে অল্প বয়সীদের কেন এটা বেশি হয়? অল্প বয়সীদের সেরকম কারণ কিছু নেই, কিন্তু মানে সেই রকম কারণ কিছু নেই, কিন্তু অল্প বয়সীদের ক্ষেত্রে এই যে হিমোস্ট্যাসিস মেকানিজমের একটু চেঞ্জ যদি হয়, সেই চেঞ্জটাই তারা নিতে পারে না, ঠিক আছে? এটা একটা পসিবল কারণ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ট্রিটমেন্ট ইজ মেইনলি সাপোর্টিভ, মাইল্ড কেসে ট্রিটমেন্ট মানে সাপোর্টিভ, মানে তোমার খিচুনি হলে খিচুনির ওষুধ দাও, এই ব্লা এরকম খিচুনির ওষুধ দাও। যদি পেশেন্ট সিজার্স, কোমা, অবটান্ডেশন এরকম যদি সিচুয়েশনে চলে যায়, তাহলে ডায়ালিসিস শুড বি স্টপড, ঠিক আছে? স্যার ডিডিএসটা কোন ধরনের, একেআই পেশেন্ট না সিকেডি? হ্যাঁ, একেআই না সিকেডি পেশেন্টের ডিডিএস? একেআই না সিকেডি যে দু ধরনের পেশেন্টদেরই হতে পারে। তোমার হিমোডায়ালিসিস ইনিশিয়েশনে তোমার কিরকম ফ্যাক্টরগুলো আছে সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তোমার একেআইতেও হতে পারে, সিকেডিতেও হতে পারে। একেআই পেশেন্টদের নিউরোলজিক্যাল ডিজিজ হওয়ার মানে নিউরোলজিক্যাল খিচুনি হওয়ার চান্সটা তো আরও বেশি, ঠিক আছে? কিন্তু তোমার ধরো যে পেশেন্টদের ক্ষেত্রে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে তাহলে তোমার হওয়ার চান্স বেশি। মোট কথা অসমোলারিটির যদি অ্যাব্রাপ্ট চেঞ্জ হয় তবেই তোমার হবে। আচ্ছা, সিজার্স এটা নিয়ে আমি তেমন কিছু বলবো না, একটু শুধু জেনে রাখো সিজার মানে খিঁচুনি। যদি কোনো হিমোডায়ালিসিস পেশেন্টদের খিঁচুনি হয় তাহলে তার খিঁচুনির কারণ অনেক কিছু হতে পারে, যেটার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে, এক তো তোমাদের জন্য ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, এটা তোমাদের এখতিয়ারের মধ্যে পড়ে। 2 নম্বর হচ্ছে পেশেন্টের অলরেডি কিডনি খারাপ, তার জন্য পেশেন্টের খিঁচুনি হতে পারে, যেটাকে ইউরেমিক এনসেফালোপ্যাথি বলে। এছাড়া পেশেন্টের যদি ইলেকট্রোলাইটের গন্ডগোল হয়, মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সুগার এগুলোর যদি কোনো গন্ডগোল হয়, তাহলে পেশেন্টের কিন্তু ডায়ালাইসিস দিতে দিতে খিঁচুনি হতে পারে, বুঝতে পেরেছ? তাই সেই জন্য যখনই পেশেন্টের খিঁচুনি হবে, একটা তো তার ব্রেনের নিজস্ব কারণের জন্য হতেই পারে, কিন্তু তোমার কারণের জন্য এই যে কারণগুলো বললাম, যে সুগার ফল হয়ে যাওয়া, ক্যালসিয়াম কমে যাওয়া, ম্যাগনেসিয়াম কমে যাওয়া, এইগুলো একটা কারণ হতে পারে, বুঝতে পেরেছ? আচ্ছা, এটা ডায়ালিসিস অ্যাসোসিয়েটেড স্টিল সিনড্রোম, এটা শুধু 1-2 লাইন জেনে রাখো। স্টিল মানে কি? চুরি করা। ধরুন পেশেন্টটা এলো, তার খিঁচুনি শুরু হয়ে গেল, মানে ডায়ালিসিস স্টার্ট হয়নি,
তাহলে পেশেন্টের তোমার ডায়ালিসিস রিলেটেড কজ নয়, তার অন্য কজগুলো হতে পারে। যেমন পেশেন্টের অলরেডি তো কিডনি খারাপ, তার জন্য ইউরেমিক এনসেফালোপ্যাথি আছে, তার জন্য পেশেন্টের খিঁচুনি হতে পারে। পেশেন্টের ধরো হচ্ছে অলরেডি হাই প্রেসার, সেখান থেকে একটা ব্রেনে হেমারেজ হয়ে গেছে, তার জন্য খিঁচুনি হতে পারে। পেশেন্টের ধরো ইনফেকশন আছে শরীরে, সেপ্টিসেমিয়ার জন্য ব্রেনে একটা মানে ব্রেন ইনফেকশন হতে পারে, তার জন্য খিঁচুনি হতে পারে। এছাড়া কিডনি খারাপ হলে আমাদের তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তার জন্য পেশেন্টের খিঁচুনি হতে পারে। কিন্তু তুমি ধরো পেশেন্টের খিঁচুনি ছিল না, ডায়ালিসিস স্টার্ট করার পরে হলো, তাহলে তোমাকে ডিডিএস এর সম্ভাবনাটা ভাবতে হবে, ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোমের কথা ভাবতে হবে। আচ্ছা, ডায়ালিসিস অ্যাসোসিয়েটেড স্টিল সিনড্রোম, এটা তোমরা অল্প করে জেনে রাখো যে যদি কোনো পেশেন্টের অনেক সময় দেখবে যে ডায়ালিসিস দিতে দিতে বলছে আমার হাতটা খুব জ্বালা করছে, বা হাতটা খুব ব্যথা করছে, হাতটা নাম হয়ে গেছে, মানে অসাড় ভাব পাচ্ছি, এইটাকে বলা হচ্ছে ডায়ালিসিস অ্যাসোসিয়েটেড স্টিল সিনড্রোম। এই ডায়ালিসিস অ্যাসোসিয়েটেড স্টিল সিনড্রোমে ইউজুয়ালি ট্রিটমেন্ট যেটা খুব সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, এটা তোমাদেরকে খুব একটা ভাবতে হবে না। এটা হচ্ছে মানে ধরো যদি নামনেস ফিল করে, তাহলে এখানে যেটা বলেছে যে ব্যান্ডিং or to reduce the flow in fistula, distal revascularization procedure, এগুলো হচ্ছে সার্জিক্যাল ইস্যু, ওইগুলোর দিকে এগোতে হয়। কিন্তু এটা তুমি মাথায় রাখবে যে যদি কোনো পেশেন্টের ধরো ফিস্টুলা আছে বা কোনো লাইন আছে, তার ডিস্টালি যদি পেশেন্ট কোনো নিউরোলজিক্যাল কমপ্লেন করে, তাহলে তোমাদেরকে ডায়ালিসিস অ্যাসোসিয়েটেড স্টিল সিনড্রোমের কথা ভাবতে হবে। সে এলবি ফিস্টুলা বুঝেন? হ্যাঁ, তো এর ম্যানেজমেন্ট, হ্যাঁ এর ম্যানেজমেন্টটা তোমাদের এখতিয়ারের মধ্যে পড়বে না, এটা তোমার সিটিবিএস সার্জিক্যাল ইস্যুর মধ্যে চলে যাবে। আচ্ছা, হিমোলাইসিস কথাটা একটু জেনে রাখো, হিমোলাইসিস কি করে ডায়াগনোসিস করতে হয় ওটা একটু ভালো করে জেনে রাখবে, যে কি কি কারণে হিমোলাইসিস হতে পারে। যে একটা পেশেন্টের ডায়ালিসিস মানে তোমাদের যেটা জানার দরকার, যে যদি কোনো জায়গায় এক্সেসিভ সাকশন, সিঙ্গেল নিডিল ডায়ালিসিস, হাই ব্লাড ফ্লো থ্রু এ স্মল নিডিল, কিংড ডায়ালিসিস ক্যাথিটার, ডায়ালাইজার রোলার পাম্প, মানে যে কারণে যদি ব্লাড ভেসেলের যে এগুলোর মধ্যে যদি কোনো বারবার ধাক্কা যদি কিছু হয়, যে ব্লাড ফ্লো হচ্ছে কিন্তু তার গায়ে কোনো ধাক্কা লাগছে, তাহলে হিমোলাইসিস হতে পারে। বুঝতে পেরেছো? এবারে বাকি যে কারণগুলো সেগুলো তোমাদের জানার দরকার নেই। যদি কোনো পেশেন্টের ডায়ালিসিসের সময় হিমোলাইসিস হয়, যেটা টেকনিক্যাল কারণ যার জন্য রেসপন্সিবল তোমরা হতে পারো, যদি তাহলে কি হবে পেশেন্টের ব্যাক পেইন, চেস্ট টাইটনেস, শর্টনেস অফ ব্রেথ। বুঝতে পেরেছো? ডায়ালিসিসের সময় যদি পেশেন্টের এরকম ব্যাক পেইন, বুকে চাপ চাপ ব্যথা হয়, তাহলে তোমাদেরকে ইন্ট্রাডায়ালাইটিক হিমোলাইসিসের কথাটা মাথায় রাখতে হবে, এবং কোথাও সার্কিটে কোথাও টেকনিক্যাল এরর, কোথাও কিঙ্কিং, সাকশনিং, পাম্প রিলেটেড ফ্যাক্টর এগুলো কাজ করছে কিনা ভাবতে হবে। যদি হিমোলাইসিস হয় তুমি কি দেখবে? পোর্ট ওয়াইন অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্লাড ইন দ্য ভেনাস ব্লাড লাইন, তাহলে ব্লাড এই যে ব্লাডের ভেনাস ব্লাড লাইনে কালার চেঞ্জ হবে, এটাকে বলে পোর্ট ওয়াইন অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? এছাড়া পেশেন্টের হাইপার ক্যালিমিয়া দেখা দিতে পারে, যেহেতু ভেসেল মানে আরবিসি ভেঙে যাচ্ছে, পটাশিয়ামটা বাইরে চলে আসছে, সেই জন্য পেশেন্টের পটাশিয়ামটা বেড়ে যেতে পারে। আর একটা জিনিস মনে রাখবে, যদি তোমরা আইডেন্টিফাই করে নাও যে রক্তের যে ভেনাস ব্লাড লাইনের কালারটা চেঞ্জ হচ্ছে, তোমরা সেটা আইডেন্টিফাই করে নিয়েছো, পেশেন্টের অলরেডি চেস্ট পেইন শুরু হয়ে গেছে, তোমরা সেটা জেনে নিয়েছো, তাহলে ওই হিমোলাইজড ব্লাড আর শরীরে ঢোকানো যাবে না। ঠিক আছে? কেননা ওই ব্লাডে প্রচুর পটাশিয়াম থাকে, ওটা যদি আবার শরীরে ঢুকিয়ে দাও তাহলে পেশেন্ট অ্যারেস্ট হয়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। ডায়ালাইজার রিয়াকশন, আর একটা দুটো টপিকই বাকি। ডায়ালাইজার রিয়াকশন টাইপ এ, টাইপ বি। টাইপ এ রিয়াকশনটা যেটা খুব মারাত্মক হতে পারে, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হতে পারে, এবং এটা খুব তাড়াতাড়ি হবে, এবং পেশেন্টের ইউজুয়ালি চোকিং সেন্সেশন, হাইপোটেনশন, আর্টিকেরিয়া, এরকম অ্যানাফাইল্যাক্সিসের মতন সিমটম হতে পারে। ইট ইজ সেফেস্ট টু স্টপ ডায়ালিসিস ইমিডিয়েটলি। যদি তুমি এই ধরনের কিছু পাও তাহলে ব্লাড লাইন ক্ল্যাম্প করো, ডায়ালিসিস বন্ধ করে দাও। কিন্তু এখনকার দিনে এই ডায়ালিসিস টাইপের রিয়াকশন ইজ ভেরি রেয়ার। এটা কি ডায়ালাইজার রিঅ্যাকশনটা? ডায়ালাইজার রিঅ্যাকশন ধরো তো কোনো পেশেন্টের ধরো রিইউজড ডায়ালাইজার, ইথিলিন অক্সাইড দিয়ে করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে এই ধরনের ডায়ালাইজার টাইপের রিঅ্যাকশন হতে পারতো, কিন্তু এখনকার দিনে এটা খুব রেয়ার। আর টাইপ বি রিঅ্যাকশন যেটা, সেটা একদমই নন স্পেসিফিক রিঅ্যাকশন। এই টাইপ বিতে হয়তো মাইল্ড সিমটমস, মাইল্ড আর্টিকেরিয়া এই সমস্তগুলো হতে পারে, এবং সেক্ষেত্রে তোমার
তেমন ডায়ালিসিস বন্ধ করার কোনো দরকার নেই। তাহলে এখানে লেখা আছে ডায়ালিসিস ক্যান বি কন্টিনিউড ইন টাইপ বি। তাহলে এগুলো মোটামুটি আর লাগবে না তোমাদের। এয়ার এম্বলিজম, এটা লাস্ট। এটাই তো লাস্ট, হ্যাঁ। এয়ার এম্বলিজমটা তোমাদের এই কারণে জেনে রাখা উচিত, আমি তোমাদের বললাম কি যে যখন কোনো পেশেন্টের বুকে ব্যথা হচ্ছে ডায়ালিসিস চলতে চলতে, তার একটা কারণ হতে পারে হাইপোটেনশন, তার জন্য পেশেন্টের অ্যানজাইনা মানে বুকে ব্যথা হচ্ছে। আর একটা কি কারণ বললাম, ডায়ালাইজার রিয়াকশন হতে পারে সেই পেশেন্টদের ক্ষেত্রে। 3 নম্বর বললাম কি পেশেন্টের তোমার হিমোলাইসিস হতে পারে, তার জন্য হতে পারে। আর 4 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এয়ার এম্বলিজম। যদি তোমার সার্কিটের মধ্যে এয়ার ঢুকে যায় তাহলে এই এয়ারটা কিন্তু এম্বলিজম মানে কি, প্রবাহ হয়ে কোথাও গিয়ে ব্লক করছে। এটা আইদার গিয়ে হার্টকে ব্লক করতে পারে ব্লক, অথবা গিয়ে পালমোনারি এম্বলিজম হয়ে পালমোনারি সার্কুলেশনে চলে যায়, গিয়ে লাংসের যে ব্লাড সার্কুলেশন ব্লক করতে পারে, তার জন্য চেস্ট পেইন শুরু হতে পারে। অথবা এটা গিয়ে ব্রেনে চলে যেতে পারে, ব্রেনে গিয়ে সেরিব্রাল সার্কুলেশনকে ব্লক করতে পারে এবং ব্লক করে পেশেন্টের সিজার, পেশেন্টের লস অফ কনসাসনেস, কোমা করতে পারে। ঠিক আছে, এই এয়ার এম্বলিজমে কি পেশেন্টে কি লেখা আছে দেখো, লস অফ কনসাসনেস, এলওসি মানে লস অফ কনসাসনেস, কনভালশন, কাফ। যদি লাংসে চলে যায় তাহলে বুকে ব্যথা, কাশি। যদি ব্রেনে চলে যায় পেশেন্টের খিঁচুনি, অজ্ঞান, এইটা হতে পারে। কি করে বুঝবে? ফোম ইজ সিন ইন দ্য ভেনাস ব্লাড লাইন অফ ডায়ালাইজার। তোমরা এয়ার এই যে এম্বলিজম হয়েছে সেটা ভেনাস ব্লাড লাইনে সেটা ভিজিবলি বুঝতে পারবে। ঠিক আছে, দ্য মোস্ট কমন সাইট মানে কোনটা দিয়ে এয়ার ঢুকতে পারে, এয়ার তো আর টিউবের মধ্যে থেকে আসবে না, এয়ারটা বাইরে থেকে ঢুকবে। তাহলে এয়ার মোস্ট কমন সাইট অফ এয়ার এন্ট্রি আর আর্টেরিয়াল নিডল, প্রি-পাম্প আর্টেরিয়াল টিউবিং সেগমেন্ট অ্যান্ড ইনঅ্যাডভার্টেন্টলি ওপেন্ড এন্ড অফ সিভিসি, সেন্ট্রাল ভেনাস ক্যাথিটার। পেশেন্টের এই যে ক্যাথিটার লাইনটা তোমরা মানে মিসম্যাচ করে খুলে গিয়েছে, ওটা দিয়ে হাড় ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এয়ার এম্বলিজম হয়ে যেতে পারে। যদি পেশেন্টের এখানে একটা ম্যানেজমেন্ট লাইন করা আছে, এয়ার এম্বলিজম সাসপেক্ট করো, তাহলে কি করবে? প্রথমে ভেনাস ব্লাড লাইন মানে পেশেন্টের ব্লাডটাকে ফিরতে দেবে না, ক্ল্যাম্প করো। দেন স্টপ দ্য ব্লাড পাম্প, দেন প্লেস দ্য পেশেন্ট ইন লেফট ট্রেন্ডেলেনবার্গ পজিশন, দেন প্রোভাইড কার্ডিওরেসপিরেটরি সাপোর্ট লাইক অক্সিজেন, যদি ভেন্টিলেটর লাগে ভেন্টিলেটর, এগুলো দিতে হবে। বাকি যে প্রসিডিওরগুলো এগুলো আর তোমাদের হাতে থাকবে না, সেটা তোমার ডক্টরদের বা কার্ডিওভাস্কুলার যারা আছে সেই ডক্টরদের আন্ডারে পড়ে যাবে। কিন্তু তোমাকে ডায়াগনোসিসটা করতে হবে যে পেশেন্টের এয়ার এম্বলিজম হয়েছে। ঠিক আছে, তো আজকের মানে দিস ইজ অল অ্যাবাউট। ঠিক আছে, তাহলে